হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্সের তাপের ঘটনার সময় চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষাতে তোমাদের অনেকবার এসছে এবং আসার সম্ভাবনা ম্যাক্সিমাম, অর্থাৎ তোমরা ধরে রাখো যে 99% কমন আসবে। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের কোশ্চেন তোমার হুবহু না আসলে পরেও সেম একই কোশ্চেন থাকবে, হয়তো ডেটাগুলো একটুখানি পরিবর্তন করে দিতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই যে কোশ্চেনগুলো তুলেছি সেগুলো বিভিন্ন রকমের টেস্ট পেপার থেকে এবং পরীক্ষাতে যেগুলো মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেখান থেকেও আমরা দেখেছি যে এই কোশ্চেনগুলো কমন এসছে। ঠিক আছে, তো সেইখান থেকে আমরা এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলেছি। তো আশা করছি যে তোমরা কমন পাবে। তো চলো শুরু করি আজকে আমাদের যে বিষয় তাপের ঘটনাসমূহ, সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেগুলো দেখি। তো প্রথম যে কোশ্চেনটার আছে সেটা হচ্ছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স। ঠিক আছে, তো বলতে কি বোঝায়? তোমাকে এখানে ধরে নেওয়া হচ্ছে লোহার পরিবর্তে অন্য কিছু দিয়ে দিল, তামা দিয়ে দিল বা অন্য কিছু দিয়ে দিল, তামা, ইস্পাত বা জার্মান সিলভার যে কোনো একটা দিয়ে দিল, দিয়ে বললো যে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝায়। তখন তোমরা কিভাবে করবে সেটা একটু দেখে নেবে। তো এই কোশ্চেনটার উত্তরটা যদি আমি মোটামুটিভাবে বলি তাহলে এটা হচ্ছে যে তুমি একটা লোহার দণ্ড নাও। ঠিক আছে, লোহার দণ্ড অর্থাৎ এটার দৈর্ঘ্য ধরে নাও যে 1 মিটার। তো 1 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড নিয়েছো। ঠিক, তো এর উষ্ণতা তুমি বাড়াচ্ছ কত, ধরে নাও এটা কিছু একটা উষ্ণতাতে রয়েছে, তুমি উষ্ণতা বাড়াতে চাইছো যে 1 কেলভিন। ঠিক আছে, তো 1 মিটার দৈর্ঘ্যের একটা লোহার দণ্ড নিয়েছো, 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে চাইছো। তো এই 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য কি হবে, এই যে এটা অর্থাৎ এই জায়গাটা কি আছে এখানে 12 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে, এইটা লিখবে, দিয়ে বলবে যে এত পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যদি পুরোটাকে বলি তাহলে কি বলবো, 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লোহার দণ্ডকে যদি আমি 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করি তাহলে লোহার দণ্ডটির দৈর্ঘ্য এত পরিমাণ কি হবে, এত মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এইভাবেই তুমি অ্যান্সারগুলো করবে। এখানে ধরে নাও যে লোহার পরিবর্তে তামা দিয়ে দিল, তাহলে আমি কি বলবো যে 1 মিটার দীর্ঘ তামা দণ্ডের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে দণ্ডটির দৈর্ঘ্য যেটা তোমাকে ডেটা দিয়ে দিবে সেটা বৃদ্ধি পাবে, এত মিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এইটা গেল কি আমাদের প্রথম কোশ্চেনটা। পরে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি বলছে দেখো, যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, অর্থাৎ তোমাকে এখানে সংজ্ঞাটা জিজ্ঞেস করছে। এখানে তোমাদের 3-4টে সংজ্ঞা আছে, দেখবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো যে কোনো একটা তোমাকে সংজ্ঞা হিসাবে দিতে পারে বা গাণিতিক রূপটা লিখতে বলতে পারে। ঠিক আছে, তো এখানে তোমরা যখন এইগুলো করবে 3টে দেখে নেবে। 3টে বলতে গেলে কি কি, একটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আরেকটা কি, আরেকটা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এই 3টে জিনিস তোমরা দেখে রাখবে এবং এর যে গাণিতিক রূপ সেগুলো দেখে রাখবে। ঠিক আছে, অর্থাৎ যদি আমি কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই, আলফা পাই। আলফা সমান কি হয়, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। ঠিক আছে, এইটা হয়। তো গাণিতিক রূপগুলো দেখে নেবে। তো চলো কোশ্চেনটাতে আসি আমরা। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়? তো এখানে আমরা কি বলবো, অ্যান্সারটা তোমরা আশা করি অনেকেই পারবে, যারা পড়েছো তারা অ্যান্সারটা দিতে পারবে। তবুও আমি একবার বলে দিচ্ছি যে কোনো একটা কঠিন বস্তু নিয়েছো, তার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে চাইছো। তো 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনের যে পরিবর্তন হবে, একক আয়তনের যে পরিবর্তন হবে, ঠিক আছে, একক আয়তনের যে পরিমাণ মানে কি আয়তন বৃদ্ধি ঘটছে, মানে পরিবর্তন মানে কি আয়তনের বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, উষ্ণতা তুমি বাড়াচ্ছ তার মানে কি আয়তনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যে পরিমাণ বৃদ্ধি ঘটছে সেটাকে আমি কি বলবো, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, অর্থাৎ কোনো কঠিন বস্তু তুমি নিয়েছো, তার উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটবে সেটাকেই আমরা কি বলবো, তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবে একই রকম যদি তোমাকে বলে যায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয় সেটা বলো, তাহলে আমরা কি বলবো, যে কোনো একটা কঠিন পদার্থ নেব, একক উষ্ণতা বৃদ্ধি করতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে সেটাই হচ্ছে কি তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা গেল কি আমাদের সংজ্ঞাটা, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হয়। তারপরে যে কোশ্চেনটা বলেছে যে তাপ পরিবাহিতা কাকে বলা হয়। তাপ পরিবাহিতা এটা তোমরা নিশ্চয়ই সবাই পারবে,
যে তাপ পরিবাহিতা কাকে বলা হয়, তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেইগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। যে একটা যদি তুমি ঘনক নাও, সেই ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের তুমি একটা ঘনক নিয়েছো, সেই ঘনকের কি হচ্ছে, যদি তুমি এফার উপর দেখো, অর্থাৎ এফার উপর বলতে গেলে এইটা হচ্ছে কি তার উপরের তল, এইটা হচ্ছে কি তার বিপরীত তল, তাই তো। তাহলে এই তলের মধ্যে আমি কি করব, একটা উষ্ণতা আমি পার্থক্য আমি যদি দেখতে পাই, ঠিক আছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, লম্বাভিমুখ হচ্ছে, তাহলে একক সময়ে যে তাপ পরিবাহিত হবে, অর্থাৎ তুমি এটাকে যদি ভালোভাবে বলি, তাহলে সেটা হচ্ছে যে কোনো পদার্থ, ঠিক আছে, কোনো পদার্থ দিয়ে তৈরি একটা ঘনক যদি নিই, তাহলে সেই ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতা পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে যে লম্বমুখে, ঠিক আছে, একক সময়ে যে তাপ পরিবাহিত হবে, তাকে আমরা কি বলবো, তাপ পরিবাহিত বলবো, ঠিক আছে। অর্থাৎ তুমি একটা কিউব নিয়েছো, ঠিক আছে, বা ঘনক নিয়েছো, সেই ঘনকের কি দেখতে পাবো আমরা, বিপরীত তল দেখতে পাবো। সেই বিপরীত তলের মধ্যে উষ্ণতার পার্থক্য কত, একক উষ্ণতা, ঠিক আছে, বিপরীত তলের মধ্যে উষ্ণতা, একক উষ্ণতার পার্থক্য। এই পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে যে মধ্য দিয়ে যে লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হবে, তাকে আমরা কি বলবো, তাপ পরিবাহিত বলবো, ঠিক আছে। অর্থাৎ এই তল এবং এই তল, মানে কি উল্টো দিকে যে তলটা পাবো, ধরে নাও এটা হচ্ছে সামনের দিক, এর আমি কি পাবো, পিছনের দিক পাবো। তো সামনের দিকে এবং পিছনের দিকে কি দেখতে পাবো, উষ্ণতা পার্থক্য। তো উষ্ণতা পার্থক্য যদি থাকে, তাহলে কি হবে, তাপ পরিবাহিত হবে। তো সেই পদার্থকে আমরা কি বলবো, যে তাপ পরিবাহিত, ঠিক আছে। তাপ পরিবাহিতা, অথবা আমরা কি বলতে পারি, যে তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। বুঝতে পেরেছ? তো এর সাথে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে, যে এর একক এবং মাত্রাটি লেখো। এর একক এবং মাত্রাটা আমরা কিভাবে লিখবো, তোমরা নিশ্চয়ই পড়েছো। তাহলে এখানে কি লিখবো, যে সিজিএস এবং এসআই দুটো পাওয়া যায়। তো এখানে আমাদের কি বলেছে, সিজিএস বা এসআই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আমাকে বলেনি, অর্থাৎ আমি এখানে কি লিখবো, দুটোই লিখবো। তাহলে সিজিএস এ কি পাই, সিজিএস এ পাই আমরা ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ঠিক আছে। এটা গেল কি সিজিএস এ। এটাকে ক্যালোরিতে করে নাও, ক্যালোরিতে কি পাবো আমরা, ওয়াট পাবো, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে। এটা গেল কি এসআইতে, ওয়াট, আর এটা গেল কি সিজিএস এ, ঠিক আছে। তাহলে এইভাবে এককগুলো তোমাকে মনে রাখতে হবে। তার সাথে ধরে নাও মাত্রাটাও জানতে চেয়েছে, মাত্রাটাও তোমাকে হয়তো 1 নম্বরে কোশ্চেনে দিয়ে দিতে পারে, যে পরিবাহিতাঙ্কের মাত্রাটা লিখো, বা পরিবাহিতাঙ্কের এসআই এককটি লিখো। তাহলে আমাদেরকে লিখতে হবে, তাহলে মাত্রাটা আমরা কি জানি, mL/-3 থিটা ইনভার্স, ঠিক আছে, mL/-3 থিটা ইনভার্স। তাহলে এটা গেল কি আমাদের মাত্রাটা। তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, যে কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে। এটা খুব সহজ কোশ্চেন দিয়েছে। তাহলে তাপ পরিবাহিতার ওখানটাতে দেখতে পাবে, অর্থাৎ তুমি যদি পেজ নাম্বার খোঁজো, তাহলে এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা দেখবে পেজ নম্বর 33-এ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পেজ নম্বর 33-তে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের লেখা থাকবে, দেখবে যে তাপ পরিবাহিতা বলে হেডিং করা থাকবে, সেই তাপ পরিবাহিতা হেডিংয়ের ওখানেই লেখা থাকবে, দেখবে যে তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতা পরিবর্তন, দৈর্ঘ্য, বস্তুচ্ছেদের ক্ষেত্রফলের এবং সময়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। অর্থাৎ ক্ষেত্রফলের সাথে কিভাবে নির্ভর করে, ক্ষেত্রফল যদি আমরা নিই, তাহলে ক্ষেত্রফলের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, হ্যাঁ। আর উষ্ণতার যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে কিউবের যে দুটো তলের মধ্যে যে উষ্ণতার পার্থক্য, ঠিক আছে, অর্থাৎ পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার যে পার্থক্য, তার সাথে কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ উষ্ণতা পার্থক্য যদি আমি প্রথমে যেটা আছে সেটাকে যদি আমি থিটা1 ধরি, তাহলে দ্বিতীয়টাকে আমরা থিটা2 ধরছি, তাহলে থিটা1 মাইনাস থিটা2 এদের পার্থক্য হলো। তাহলে এই পার্থক্যের সাথে কি হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে। এবং এই যে তুমি যে কিউবটা নিচ্ছ, সেই কিউবের যে বেদ, ঠিক আছে, সেই বেদটা, অর্থাৎ এই যে বেদটা, সেই বেদের সাথে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ বেদ যত বাড়বে, তাপ পরিবাহিতা তত কি হবে, কমবে। বুঝতে পেরেছ? আর কি, তাপ পরিবহনের সময়ের সাথে সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ সময় যত দেবে তুমি, তত কি হবে, তাপ পরিবাহিতা বাড়বে,
ঠিক আছে, অর্থাৎ তাপ পরিবাহিতা বাড়বে যদি সময় বাড়ে। এর যে গাণিতিক রূপ সেটা কি, সেটা হচ্ছে যে কিউ, এটাকে তুমি যদি ক্ষেত্রফল লিখো এ, আর এটা হচ্ছে কি আমরা θ2 বা θ1 মাইনাস θ2 এটা করলাম। ঠিক আছে, এটা কি দুই পৃষ্ঠে যে উষ্ণতা পার্থক্য। আর কি দেখলাম যে বেদের সাথে ব্যস্তর সম্পর্ক, বেদটাকে আমরা ডি দিচ্ছি, আর টি এর সাথে কি দেখলাম টি, টি এর সাথে সমানুপাতিক, তাহলে টিটা হবে গুণ। তাহলে এটা গেল কি তাদের গাণিতিক রূপ, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, তাপ পরিবাহিতা বলবো অথবা তাপ পরিবাহিতাঙ্ক। বুঝতে পেরেছো নিশ্চয়? তাহলে তোমার এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে এসেছে যে কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তিনটি বিষয় কী কী লিখবো, ক্ষেত্রফল, বেদ, সময় এবং পাতের যে পৃষ্ঠতলের যে ক্ষেত্র মানে উষ্ণতা পার্থক্য, সেই উষ্ণতা পার্থক্যের সাথে কি দেখতে পাচ্ছি যে সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ পাতদ্বয়ের মধ্যবর্তী যে উষ্ণতা পার্থক্য আমরা পাচ্ছি তার সাথে কি হচ্ছে সমানুপাতিক। বুঝতে পেরেছো? তারপরে যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা দেখো, সেই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এবং এটাও অনেকবার পরীক্ষাতে এসছে। তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। অর্থাৎ তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি দেখব যে তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে মানে কি মিল, এমন দুটি মিল লেখো। তাহলে আমরা কি লিখব যে দৈর্ঘ্য যত বাড়বে তত কি দেখতে পাবো, দৈর্ঘ্য যত বাড়বে তত কী হবে, তাপের পরিবাহিতা মানে কি তাপ পরিবাহিতা কী হবে, কমে যাবে। এবং তাপ পরিবাহিতা যদি কমে যায় তাহলে কি হবে, তড়িৎ পরিবহনও কমে যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমরা প্রথমটা লিখব কি, প্রথমটা হচ্ছে, বা তুমি যদি পেজ নাম্বার 34 দেখবে, এটা খুব ডিটেলসে লেখা আছে, একটা ছক দেখতে পাবে, সেই ছকের মধ্যে লেখা থাকবে। তো আমরা দুটো ছোট ছোট যদি পয়েন্ট তুলিস তাহলে সেটা হচ্ছে যে দৈর্ঘ্যের সাথে সে ব্যস্ত অনুপাতিক হয়, অর্থাৎ তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহন কি হচ্ছে দৈর্ঘ্যের সাথে ব্যস্ত মানে কি ব্যস্ত সম্পর্ক। এবং আর কি লিখতে পারি, আর লিখতে পারি যে তাপের পরিবহন উচ্চ জায়গা থেকে কি হয় নিম্ন জায়গায় ঘটে, অর্থাৎ কোনো একটা জায়গায় খুব উচ্চ তাপ রয়েছে সেটা কি হবে, যেই জায়গাতে তাপ নয় সেই জায়গাতে পরিবাহিত হয়। এবং আমরা কি জানি যে তড়িৎ কোথা থেকে কোথায় পরিবহন হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাই তো, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের মিল, দুটো মিল। এখানে তোমাকে অনেকগুলো মিল দেখতে পাবে, সেগুলো তোমরা একটু দেখে নেবে পেজ নাম্বার 34-এ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনটা দেখি বলেছে যে প্রত্যেক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও। তাহলে এটা কি দেখব, আমরা কি দেখি যে থার্মোমিটার, তোমরা সবাই দেখেছো যে থার্মোমিটারটা কি হয়, থার্মোমিটারের মধ্যে কি থাকে, আমাদের পারদ থাকে। তো পারদের কি দেখতে পাবো যে উষ্ণতা যদি আমরা বাড়াই, টেম্পারেচার বাড়ালে এবারে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে পারদের, তাই তো, আয়তন কি হবে, বাড়বে। তো থার্মোমিটারের ক্ষেত্রে যে পারদটা ব্যবহার করা হয়, সেই পারদের যে আয়তনের বৃদ্ধি, ঠিক আছে, অর্থাৎ আয়তনের যে প্রসারণটা হয়, আয়তনের প্রসারণটা কি হচ্ছে নিয়মানুগ মানে কি নিয়মে হয়। ঠিক আছে, অর্থাৎ বেনিয়মে হয় না, নিয়মানুগত। ঠিক আছে, তাহলে এই নিয়মানুগত হওয়ার জন্যই কি করা হয়, থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ, তরল একটা পারদ, কি পারদ একটা তরল, তাহলে তরলে কি হচ্ছে প্রসারণ হচ্ছে উষ্ণতা বাড়ালে পরে। তাহলে আমরা যখন দেখতে পাবো, অর্থাৎ কারোর যদি জ্বর হয় তাহলে থার্মোমিটারের মধ্যে কি দেখতে পাবো, যে রিডিংটা দেখতে পাবো, রিডিংটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে আয়তনের প্রসারণ ঘটছে। ঠিক আছে, অর্থাৎ তরলের প্রসারণ ঘটছে, তার জন্যই আমরা এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের প্রত্যেক জীবনের একটা অভিজ্ঞতা। ঠিক আছে, তো এই ছিল এই কোশ্চেনগুলো দেখবে, তার সাথে তোমাদের শর্ট কোশ্চেনগুলো দেখবে যে তাপীয় রোধ কি, তাপীয় রোধাঙ্ক বলতে কি বোঝায়, তাপীয় রোধাঙ্কের মাত্রাটি লেখো, এককগুলো লিখো, এইগুলো তোমরা একটু আধটু দেখে রাখবে। এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো তোমরা একটু দেখে রাখবে, অর্থাৎ একবার রিডিং করলে আশা করি পেরে যাবে। তো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের সাজেশান নিয়ে, পরের চ্যাপ্টারে। তো থ্যাংক ইউ, ততক্ষণ অবধি তোমরা পড়তে থাকো।